অপরচুনিটি কার্ডে আসলে আমি বলবো যে অবশ্যই ভাষা শিখে আসবেন। আমি কিন্তু জার্মানিতে এসে 3 দিনের মাথায় জবে জয়েন করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আমাদের আরেকজন বাংলাদেশি ভাই তুহিন ভাই। তুহিন ভাই জার্মানিতে ইন করছে আপনার অক্টোবরের 31 তারিখে। উনিও অপরচুনিটি কার্ডে আসছে জার্মানিতে। এবং মজার বিষয় হলো যে উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং ইলেকট্রিক্যাল থেকে এখন পর্যন্ত হয়তো অনেকে আসছে, বাট আমি এখন পর্যন্ত কাউকে পাই নাই যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে এসেছে এবং অপরচুনিটি কার্ড বিষয়। আমার গল্পটা শুনবো যে কিভাবে আসলেন জার্মানিতে এবং পুরো প্রক্রিয়ার ভিতরে কোনো জটিলতা আছে কিনা, অথবা আপনাদের জন্য যদি কোনো পরামর্শ যারা অপরচুনিটি কার্ড বিষয়ে আসতে চান। এবং আরেকটু বলে রাখি, তুহিন ভাইয়ের সাথে আমার 2022 সালে ঢাকা অফিসে দেখা হয়েছিল এবং ভাই আমাকে পরামর্শ দিয়েছিল কিভাবে আগানো যায় জার্মানি। তখন মূলত আমরা একটা ফ্রি সেমিনারের আয়োজন করেছিলাম, তো অনেকের সাথেই তখন কথা হয়েছিল। তার থেকে আশিক একজন চলে আসছে জার্মানিতে, এবং সেই সাথে তুহিন ভাই এখন উনিও জার্মানিতে চলে আসছে অপরচুনিটি কার্ড বিষয়। আমরা ওনার কাছ থেকেই শুনবো। প্রথমত আমরা তো 2022 সালে আপনার সাথে যখন ফার্স্ট ঢাকাতে কথা হলো, তখন তো আপনার প্ল্যান ছিল মাস্টার্সে আসবো এরকম, ওই সময় আপনার আউসবিল্ডিং বা মাস্টার্স মানে কোনটা হইলে বেটার হয় আপনার সাথে এই পরামর্শটাই করার জন্য গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো মূলত ওই টাইমে আপনি মাস্টার্স এর জন্যই সাজেস্ট করছিলেন। আমি ওই টাইমে একটু আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আসলে শেষ পর্যন্ত আইএলটিএস এর প্রিপারেশন নিলেও আমার সময় বেশি লাগতেছিল, এই করতেছিলাম। পরবর্তীতে একটা পেলাম যে অপরচুনিটি কার্ডে লোক নিবে, ওইটা জানতে পেরে মানে মোটামুটি আমি তখন ডিসিশন নিলাম যে তাহলে আমি ভাষাটা শিখি বা জব নিয়ে যাওয়ার চেষ্টা করবো, এরকম একটা প্ল্যান করলাম। আচ্ছা, তার মানে তখন আপনি মাস্টার্স থেকে টোটালি ব্যাক করলাম। ওইখান থেকে আমি টার্গেট করলাম যে আমি জব নিয়ে যাব অথবা স্কিল ওয়ার্কার হিসেবে বা অপরচুনিটি কার্ডে, এরকম একটা চিন্তা ভাবনা করলাম। আচ্ছা আচ্ছা। তো দেন হইলো ওইভাবে আগাচ্ছিলাম। 24-এর মাঝামাঝি জুন জুলাইয়ের দিকে জার্মান গভর্নমেন্ট একটা করলো যে অপরচুনিটি কার্ড সিস্টেমটা চালু করলো, যে আসতে পারবে স্কিল ওয়ার্কার হিসেবে। তার কোনো ইন দ্য মিন টাইম তো আপনি আর মাস্টার্স আবেদন করেন না? মাস্টার্স এর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, পরে ক্যান্সেল করে দিয়েছি। ফাইন। তো এরপরে আমি একটা অ্যাকাউন্ট খুলে ফেলাইলাম। অ্যাকাউন্ট খুলে যখন অ্যাপ্লিকেশন করতে গেলাম, তখন ওই টাইমে দেখি যে কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো হয়তো আমার সাথে এখনো সম্পূর্ণ না, যেগুলো আমার ডকুমেন্ট রেডি করতে হবে অপরচুনিটি কার্ডে। যেরকম টাকা দেখানো লাগবে প্রায় 13,281 ইউরো। এই টাকাটা তখন আমার কাছে ছিল না। না থাকার কারণে তখন আমি চিন্তা করলাম যে তাহলে টাকা ম্যানেজ করি, মাঝামাঝি যদি A1 এর সার্টিফিকেটটাও তো দেখাইতে পারি, তাহলে এটা আমার পজিটিভলি এটা আসবে। তো দেন আমি করলাম যে আপনার ভাষা শিক্ষা পরীক্ষা দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজের মানে জার্মান A1। হ্যাঁ, A1 পরীক্ষা দিয়ে দিলাম, A1 এর পাস করলাম। A1 A2 রুবেলের কাছ থেকে করা। এরপরে আপনার থেকে কোর্স কিনলাম। A1 তো আপনি সরাসরি পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে পাস করলেন, তারপর কি আবার A2 দিয়েছেন না? A2 এক্সাম দেই নাই। B2 প্রিপারেশনের জন্য তো আপনার থেকে কোর্স নিলাম, দেখলাম যে না, আপনার কোর্সের গুণগত মান অন্যান্য যে কোর্স করছি তার থেকে ভালো। বোঝানোর স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে, বিশেষ করে চেষ্টা করা হয়েছে যতটা সহজভাবে উপস্থাপন করা যায়। হ্যাঁ, আমি একজনের কাছে জানতে পারলাম যে তানিন ভাই নাম করে হয়তো চিনবেন কিনা জানি না। তানিন ভাই অ্যাপ্লিকেশন করছিল। তো তানিন ভাই বললো যে টাকা দেখাইতে হবে না, আপনি টাকা ছাড়াই একটা ডকুমেন্ট দেখাইয়া আপনি করতে অপরচুনিটি কার্ডে, টাকা না দেখাইলে সমস্যা নাই। আমার ডকুমেন্ট গুলো সব রেডি। আমি মাঝে আমার সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট করে ফেলাইছি। ইকুইভ্যালেন্ট করতে আবার 208 ইউরো লাগে সার্টিফিকেট, মানে ব্যাচেলর সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট করতে হবে, মাস্ট বি। আচ্ছা, এটা কোথা থেকে করলেন? এটা হলো জ্যাব একটা আছে, জ্যাব। হ্যাঁ, জ্যাব একটা অর্গানাইজেশন আছে, জ্যাব একটা ওয়েবসাইট আছে। ওইখানে অ্যাপ্লিকেশন প্রসেসের একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ওই প্রসেসের যে ডকুমেন্ট গুলো আপলোড দিতে বলে ওই ডকুমেন্ট আপলোড দিতে হয়। প্লাস ভার্সিটি থেকে 2টা প্রসেসে হলো আপনার ডকুমেন্ট আবার এই জ্যাবের যে প্রতিষ্ঠানে ওখানে পাঠাইতে হয় অর্গানাইজেশনে। মানে এক হলো অরিজিনাল কপি না ফটোকপিটা হলো ভার্সিটি থেকে ওরা অ্যাটেস্টেশন করে দেয়। বাংলাদেশে যে ভার্সিটিতে যে পড়ে অ্যাটেস্টেশন করে দেয়, ওইটা আপনার জ্যাব অর্গানাইজেশনের যে একটা দিয়ে থাকে, অ্যাড্রেস দেওয়া থাকে, ওইখানে পাঠাইলেও হয়। ভার্সিটির যে ইমেল আছে, অরিজিনাল যে ইমেলটা, তাদের দিয়ে যদি রিকোয়েস্ট করে আপনি পাঠাইতে পারেন ওইখানে, তাতেও না। ইউনিভার্সিটির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস থেকে যদি আপনি সরাসরি ইমেল করেন, সেক্ষেত্রে আপনার ডেলিভারি কস্ট
কমে যাচ্ছে এবং সেই সাথে লাগবেই না। টাইমটাও কমে Time যাচ্ছে। কমে যাচ্ছে। ওকে, এটা একটা গুড ইনফরমেশন। এবং এটা টোটাল প্রসেসিং টাইম হইলো 3 মাস। 3 মাসের ভিতরে অনেকে 15 দিনেও পায়, অনেকে 1 মাসেও পায়, অনেকে 1.5 মাস, অনেকে 3 মাসেও পায়। মানে আপনার কয়দিন লাগলো ওভারঅল? আমার 88 দিন লাগছে, 88। 3 মাস পরে ওরা কি আপনাকে ইমেল কপি পাঠালো না হার্ড কপি পাঠালো? না না, ওরা একটা পিডিএফ এর মতো একটা ডকুমেন্ট আচ্ছা ওরা আমাকে পাঠায়, যেটা এটা স্ক্যান করা যায়। হ্যাঁ, একটা স্ক্যান করা যায় এবং আমার সার্টিফিকেটটা যার মান কতটুকু সমতুল্য বা কতটুকু মান তার একটা ওরা গ্রেড করে দেয়, যে আচ্ছা, এটা যার মান সমতুল্যের সাথে কতটুকু মিলে আর কি। এই জিনিসটা ওইটা উল্লেখ করা থাকে। Fine. ওখানে একটা কিউআর কোড থাকে। আচ্ছা, ওয়েবসাইটে অপরচুনিটি কার্ডের জন্য 2টা মেইল লাগে, 2টা ইমেল লাগে। দুইটা কেন? 2টা ইমেল লাগে, একটা দিয়ে আপনার ওই ঢুকতে হয়, আর একটা হলো আপনার ওটিপি আসে আর একটা মেইলে। আচ্ছা আচ্ছা, মানে তো- সিকিউরিটি হ্যাঁ, পারপাস। সিকিউরিটি পারপাসে 2টা ইমেল দিয়ে খুলতে হয়। জার্মান এম্বাসির যে ইয়াটা আছে ঢাকার, ওইটাই অপরচুনিটি কার্ড এবং জব ভিসা, যে অপশন ওইখানে বুঝতে গেলে পারছি। পরে পাওয়া যায়। মানে আপনি জার্মান ওইখানে- এম্বাসি বাংলাদেশ হ্যাঁ। ওদের ওয়েবসাইটের যে অপরচুনিটি কার্ডের যে পোর্টাল, সেখানে আপনাকে হ্যাঁ, দুইটা ওইখানে email দেওয়া আছে। আপনি পোর্টালে ঢুকলে অটোমেটিক অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে, হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনি ওইখানে হাউস বিল্ডিং, ওই স্পাউস বুঝতে ভিসা, পারছি। এই মানে ক্যাটাগরি সাজানো দেওয়া আছে। ওইভাবে আপনি যেটাই করবেন অ্যাপ্লিকেশন, ওইটার ভিতরে যাইতে হবে। দেন তারপরে আপনার ওই 2টা অপরচুনিটি কার্ডের ক্ষেত্রে আর কি 2টা ইমেল লাগে। যাই হোক, তারপরে আপনার অ্যাকাউন্ট খুললে ওইখানে আপনার কি কি লাগবে ওদের List. লিস্ট দেওয়া আছে এবং ওইখানে আপলোড দেওয়া যায়। আচ্ছা, আপলোড দেওয়া যায়, আপনার ডকুমেন্ট গুলো এইভাবে সিরিয়াল অনুযায়ী আপলোড দিতে হবে। একবারে প্রথম দিকে আছে পাসপোর্ট, তারপরে আপনার আছে হইলো সার্টিফিকেট প্লাস মার্কশিট, আনাবিন থেকে এইচ প্লাস যে ডকুমেন্টটা ইউনিভার্সিটি। মানে ইউনিভার্সিটি। জি। আপনি যতক্ষণ ওয়েটিং লিস্টে না ঢুকবেন, আপনি ততক্ষণ এখানে সবকিছু করতে পারবেন। আপনার এখনই করে ফেলাইতে হবে এরকম না। আপনি অ্যাকাউন্ট খুলেন, আরো 1 সপ্তাহ পরে জমা দেন, কোনো সমস্যা নাই। ওকে, আপনার ওয়েটিং লিস্টে ওখানে লেখা আছে ওয়েটিং লিস্ট, যখন আপনি ওইখানে প্রেস করবেন দেন হইলে আপনি ওয়েটিং লিস্টে ঢুকলেন। ওখানে 6 মাস লাগুক আর 1 বছর লাগুক। তো আপনি ওখানে জি। সবগুলো ডকুমেন্ট সাবমিট করলেন। এখন আপনার এটা কি পয়েন্ট বেস ছিল না স্কিল? আমার এটা আসলে ওরা কিভাবে ধরছে আমার জানি না, তবে আমার দুটোটাই মানে পয়েন্ট বেজও মিলে, ঠিক আছে। ওরা কোন ভাবে নিছে আমি ওইটা জানি না। আমার জব এক্সপিরিয়েন্স ছিল, আমার ল্যাঙ্গুয়েজ ছিল, হ্যাঁ, আপনার A1 সার্টিফিকেট ছিল, কিন্তু A1 এর জন্য কোনো পয়েন্ট পাওয়া যায় না। ফাইনালি যখন সিভি আপলোড দেই, মোটিভেশন লেটার আপলোড দেই, দেন আপনার ওই তখন জবের যে ডকুমেন্ট গুলো এইগুলো আপলোড দেই। ওকে, তো এখন ওইখানে ডকুমেন্ট সব আপলোড করলেন, তাহলে ব্লক অ্যাকাউন্টটা কখন সাবমিট করলেন? এটা তো আচ্ছা, ব্লক অ্যাকাউন্টটা যখন এম্বাসি আপনার ওই ওরা একটা ওয়েটিং টাইম দেয়, যে 2 থেকে 6 মাস, 2 থেকে 4 মাস, তারপর 2 থেকে 8 মাস বা 6 থেকে 8 মাস। প্রথমে এরকম দেয় 6 থেকে 12 মাস, তারপরে কমায় আনে 6 থেকে 8 মাস বা 3 থেকে 6 মাস, এরকম আস্তে আস্তে যখন কমে আসে, 1 মাস যায়, 2 মাস যায়, এরকম কমায়। কিন্তু আমি ভিসা হয়েছে 9 মাসে। তার মানে ওটা হলো ওরা, এস্টিমেটেড। না, ওইটা এস্টিমেটেড। তো আস্তে আস্তে যখন কমে আসে, আমার যখন 1 থেকে 1.5 মাস দেখাইছে, তখন আমি টাকাটা রেডি করা শুরু করছি। 1.5 মাস এরকম মনে হয় দেখাইলো ব্যাপারটা, তখন আমি টাকাটা রেডি করে জমা দিয়ে দিছি অ্যাকাউন্ট। আমার বিরাক অ্যাকাউন্ট, বিরাকে একটা অ্যাকাউন্ট খোলা ছিল, তো বিরাকের মাধ্যমে দিতে হয়। বাংলাদেশ থেকে ব্লকের টাকাটা বিরাকের মাধ্যমে পাঠাইতে হয়, এবং গুলশান থেকে অপরচুনিটি কার্ডে শুধু বিরাকের হবে। ফিন্ডি বা টাকা পাঠাইতে হলে আপনার বাংলাদেশ থেকে একমাত্র পাঠানো যায় হলো বিরাকের মাধ্যমে, অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাংকের মাধ্যমে করলে এটা হবে না। আচ্ছা, এটাও একটা ভালো ইনফরমেশন তাহলে, যেহেতু আপনার অন্য কোনো ব্যাংকের দৌড়াদৌড়ি না, আপনার গুলশান ব্রাঞ্চে চলে যাবেন, গুলশান একে যেটা। হ্যাঁ গুলশান একে, ওখানে যে করবেন। আচ্ছা ফাহিম ফয়সাল নামে এক ভদ্রলোক আছে, তিনি তার থেকে করছি আমি। আচ্ছা, তো মোটামুটি তিনি হেল্পফুল। ব্লকের টাকাটা চলে আসলো, তারপরে আপনার ইন দা মিন টাইম অ্যাপয়েন্টমেন্টের টাইমটাও তো চলে আসলো। তো যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই দিন আপনি ব্লকের পেপার শো করলেন? হ্যাঁ, ওই দিন আমার ডকুমেন্টটা পেয়ে গেছি। আগে যখন টাকা দিয়ে দিছি, সব ডকুমেন্ট আমার চলে আসছে। ওইটা কতদিন লাগছিল ব্লকের ডকুমেন্ট পেতে? ব্লকের ডকুমেন্ট পাইতে আপনার 3 দিনের মতো, মনে হয় 48 ঘন্টা সময় নেয়। তাহলে এখানে খুব বেশি টাইম না, 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 না। ডিলে হচ্ছে না, সব রেডি।
তারপর ফাইনাল তো আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হলো। হ্যাঁ, এটা কবে ছিল ইন্টারভিউর জন্য? আগস্টের 20 তারিখে ছিল 20 আমার। তারিখে, আগস্টের 20 তারিখে আমার আপনি interview। ইন্টারভিউ দিতে গেলেন। জি। তো এখানে যে ভিসা অফিসার ছিল, মানে সে কি বাংলাদেশি ছিল না জার্মান ছিল? ভিসা অফিসার ওইখানে মানে অন্য যারা দিছে, এই ক্ষেত্রে আমি দেখছি যে মানে বাংলাদেশিরাই পড়ছে, আচ্ছা কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্ন ছিল। আমার ক্ষেত্রে ভিন্ন ছিল কিরকম, একজন জার্মান ছিল, একজন বাংলাদেশি ছিল। জার্মান যে ছিল সে একটু পিছনে বসা ছিল, হুম, এবং যে বাংলাদেশি ছিল খুবই ইয়ং করে, ও হয়তো বা আমাদের বয়সের বা আরো থেকে কম হবে, হয়তো 25-26 এরকম আচ্ছা, আমার আচ্ছা। কাছে মনে হচ্ছিল। প্রশ্ন ওই ছেলেই করতেছিল, মাঝে মাঝে ওই যে জার্মানের যে লোকটা, ও আমাকে মাঝে মাঝে দু একটা প্রশ্ন করতেছিল এরকম। আর প্রশ্নগুলো সব কি বাংলা, ইংলিশ, কোনটা হতো? সব ইংলিশ, সব এবং আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি ইংলিশে দিবা না জার্মানিতে দেবা ইন্টারভিউ, আচ্ছা, আচ্ছা। কারণ আমার ওই সার্টিফিকেট দেখছে। তো ইন্টারভিউ ইন জেনারেল এখানে তো মানে খুব টেকনিক্যাল কোনো কোশ্চেন না, করে না, টেকনিক্যাল নরমালি মানে জেনারেল। জবের কতটুকু আমাকে জিজ্ঞেস করছে, কই জব করেন, কি পজিশন, এতটুকু। আরেকটু প্রশ্ন করছে হলো যে কোন ভার্সিটি থেকে পড়ালেখা করছেন, কবে শুরু করছেন, এবং মানে স্টার্ট ডেট এবং ইন ডেট, এবং এটা ভার্সিটিটা কোথায়। আপনার মোটিভেশন লেটার আর সিভিতে যা থাকে এর ভিতরতেই, বাইরের থেকে কিছু ধরবে না। আর যে ভদ্রলোক জার্মান ছিল, মানে উনি কি টাইপস এর প্রশ্ন করলো? আচ্ছা, এখানে আমি আবার একটা মানে মিস্টেক আপনার সাথে হয়েছিল। ওই যে একটা দিছিলাম যে আমি একটা জব অফার পাইছি, ওই যে মনে আছে আপনার, জানেন কিনা, একটা জবের একটা অফার পাইছিলাম একটা আচ্ছা, থেকে, আচ্ছা। প্রতিষ্ঠান থেকে। আপনার দেখাইছিলাম যে আমার তো করছে, আমার প্রি অ্যাপ্রুভাল নিতে হবে, মনে আছে, আপনি মনে পড়বে। আচ্ছা, প্রি অ্যাপ্রুভাল আপনার সাথে এই ব্যাপারে একটু আলোচনা ডিসকাশন করলাম যে ফোন দেওয়া যে আচ্ছা, আচ্ছা। তাহলে এই ক্ষেত্রে কি করি। এই ভুলটা করছি আমি এখানে। সবাই এক সপ্তাহে ভিসা পাচ্ছিল, আমি পাচ্ছিলাম না। তার কারণ হলো ওরা আমার জবটারে, আমি একটা জবের পাইছিলাম কোম্পানি, কিন্তু ওরা হলো ওই যে থার্ড পার্টি। আচ্ছা, বুঝতে পারছি এখন একটু মনে পড়ছে। আপনার থার্ড পার্টি আপনাকে একটা কন্ট্রাক্ট দিয়েছিল, বাট হ্যাঁ, ওরা হ্যাঁ, মনে হয় কন্ডিশন দিয়েছিল যে তুমি আসার পরে জয়েন করতে পারবে এই হ্যাঁ, টাইপের। হ্যাঁ, হ্যাঁ, মানে ওরা আপনাকে কোনো স্পন্সর করবে না, আমি না, 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 যতটুকু এখন না, মানে না, না। স্পন্সর করতে চাচ্ছিল না, হ্যাঁ, বাট ওরা বলতেছিল তুমি আসতে পারলে ঢুকতে পারবে এই হ্যাঁ, টাইপের। এই বিষয় ওই ডকুমেন্ট দেওয়ার কারণে ওরা হলো ভেরিফাই করার জন্য আবার সময় নিয়ে ফেলাইছে 1-1.5 মাস। আচ্ছা, এই আচ্ছা। জন্য আমার ভিসাটা পাইতে দেরি হয়ে গেছে। তো পরে দেখছে যে না, এটা হয় না। আরেকটা ডকুমেন্ট দিছিলাম স্ট্রংলি, সেটা হলো যে তুমি আসলি তোমার আমি নিব, এরকম একটা ব্যাপার। একটা কোম্পানির সাথে আমার কন্টাক্ট হয়েছিল, যে ভদ্রলোকের সাথে আচ্ছা, আচ্ছা, যার সাথে আপনার পরিচয় হলো, okay। তো আসতে পারলে তোমার আমি নিব, এরকম একটা মানে letter কি ও ডকুমেন্ট দিছিল? না, ডকুমেন্ট জাস্ট হোয়াটসঅ্যাপ ডকুমেন্টের মতো আর কি, আচ্ছা, আচ্ছা। আলোচনা বা হচ্ছিল আলোচনা, বুঝতে পারছি। বা করা। তো এই ডকুমেন্ট গুলো দিছিলাম, মানে জিজ্ঞেস করছিল যে এই ওই যে আবার ওই যে জবের দিছিলাম, যে তাহলে তুমি জবে না ডাইরেক্ট জবের না করে এটা করলা কেন। তো আমি বললাম যে তারা প্রি অ্যাপ্রুভাল নিতে পারবে না, যে কারণে ওরা আবার ওই ডয়েসের এই প্রশ্নগুলো ডয়েসের ওই ভদ্রলোক করতেছিল। হুম, হুম। তো পরে আমার হইলো ওই ভিতরে গেল, কম্পিউটার মনে হয় সার্চ দিয়ে দেখলো, আচ্ছা ওকে, মানে কোম্পানি আছে কিনা, হ্যাঁ কোম্পানি আছে কিনা, বা ওদের ডকুমেন্টটা দেখলো যে ও প্রি অ্যাপ্রুভাল নেওয়া বা জবের জন্য ডিরেক্ট করে নাই মানে আচ্ছা, আচ্ছা। এই জন্য আমার এই প্রশ্ন করছিল। আমি বললাম যে এরকম যে ও এই কোম্পানি প্রি অ্যাপ্রুভাল নিতে পারবে না, যে কারণে আমি এটা করতে পারি নাই বা করি নাই আর কি। তাহলে আগস্টের 20 তারিখ থেকে আপনি 1.5 মাস পরে। হ্যাঁ, আমার একটু দেরি হয়ে গেল, এবং আমি দেরি হওয়ার কারণে মানে সবাই 1 সপ্তাহ 15 দিনে ভিসা পেয়ে যাচ্ছে ওই টাইমে, মানে এম্বাসি ফেস করার কারণে। পরে আমি এম্বাসিতে মেইল করছি যে আমি অমুক তারিখে আমার ডকুমেন্টটা দিয়ে যে আমার কি সমস্যা বা হচ্ছে না কেন। মেইল করার 3-4 দিন পরেই আমি ফিডব্যাক পেয়েছি যে পাসপোর্ট কালেক্ট করার জন্য। তো ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিনটা চলে আসে। তো তারপরে আপনি ভিসা পেলেন, ভিসা পেয়ে অক্টোবরের শেষের দিকে ফ্লাই করলেন। এখান থেকে কোনো ডেডলাইন ছিল না যে না, 10 তারিখে ভিসা আমি কালেক্ট করলাম হলো 7 তারিখে। 7 তারিখে কালেক্ট করার পরে 10 তারিখের থেকে হলো আমার ভিসা স্টার্ট। তো আমি বাসা না পাওয়ার কারণে আমি ইন্স্যুরেন্স তো ওইখানেই সব ওই আপনার ফিন্ডিবা থেকেই সব দিছে আমার। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ফিন্ডিবার একটা সার্ভিস ফিন্ডিবা থেকে সব পাইছি। তো যে কারণে আর ওইদিকে কিছু লাগে নাই, সব রেডি। আমি মোটামুটি কেনাকাটা করে 30 তারিখে মোটামুটি বাসা না পাওয়ার কারণে আমি 15 তারিখে একটা চিন্তা ভাবনা করছিলাম, তবে রেজিস্ট্রেশন এই সিটি রেজিস্ট্রেশন বা ভেজাল আছে সেই পরে 31 তারিখে আসলাম আর কি। আপনার টার্গেটটা মিউনিক হলো কেন? ওই ভদ্রলোকের জন্য আপনার পরিচিত যে ছিল? মিউনিক
ওরকমই অনেকটা। আবার টার্গেট আরেকটা ছিল যে মিউনিকে জবের অ্যাভেলেবেল, Opportunity মানে বেশি। দুইটা মিলে আর কি। আচ্ছা, তো এই জন্য আর কি এদিকে মুখ মিউনিকে করা। আর এখন- বিশেষ করে মিউনিক, স্টুটগার্ট বা এই সাইডটা আপনার Industry। তারপরে ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক্যালের কাজে আমি যখন ওই যে স্টেপিস্টন বা মেকিটিন জার্মান জবের জন্য সার্চ দিতাম, বা আমি জবের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন করছি, তখন দেখতাম যে এই সাইডটা জবের অফার বেশি করে ইলেকট্রিক্যাল সাইডে। তো আমি চিন্তা করলাম যে আমার গেলে এই সাইডে যাইতে হবে, বার্লিনের ওই সাইড বা হামবুর্গের ওই সাইড আমি যাবো না। আপনারা বাসা পাওয়ার ক্ষেত্রে বাসাতে লোক পাঠাইয়া, লোক দেখাইয়া, লোক দেখবে, বাসা চিনবে কোথায় বাসা, এটা না করে আপনারা কেউ কারো কাছে কোনোভাবেই যেভাবে সুন্দর যত মিষ্টি করে কথা বলুক, কাউরে কোনো 1 টাকা দিবেন না। এটা বিশেষ করে জার্মানির বিগ সিটি গুলোতে হয়। আমার সাথে যেমন স্পেনের একজন ছিল, মানে সে বাসার এত সুন্দর করে বিজ্ঞাপন দিয়ে রাখছিল, পরে যখন আমি ওর বাসার অ্যাপয়েন্টমেন্ট চাই তখন আর অ্যাপয়েন্টমেন্ট পাই না, যে তুমি আগে আমাকে এই পেমেন্টটা দাও, তারপরে তুমি বাসা। কারো কাছে বাসা না দেখা বা বাসাই না করে কোনো পেমেন্টের বা 1 টাকাও দিবেন না। যারা অপরচুনিটি কার্ডে আসবে তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা, অথবা যারা মাস্টার্সে আসতে চাচ্ছে তাদের জন্য অ্যাকচুয়ালি অপরচুনিটি কার্ডে আসা বেটার কিনা? মাস্টার্সে যেহেতু যারা block আসতে account চাচ্ছে আমি তাদের সাজেস্ট করব, যদি পড়ালেখার চিন্তা ভাবনা থাকে, যদি যে আমি আরো পড়বো, হ্যাঁ, তাহলে মাস্টার্সে আসতে পারেন। আর যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে, আর যদি ভাষা পারেন, বিশেষ করে রেজাউল ভাই যে এই ভাষার যে পুরো 3টা কোর্স করছে, আমি করতেছি, বিআইনসের আপনার কোর্স নিছি, করতেছি, প্লাস আপনার এক্সাম প্রিপারেশন সুন্দর করছে। আপনারা অন্তত আমার মনে হয় যে এই মানে বেশি টাকা না, অল্প কিছু, অল্প একবার নগণ্য অপরচুনিটি কার্ডে আসলে আমি বলবো যে অবশ্যই ভাষা শিখে আসবেন। আচ্ছা। অবশ্যই ভাষা শিখে আসবেন। ভাষা ছাড়া আপনাকে কিন্তু ইংলিশে এখানে ইন্টারভিউ নেওয়া হবে না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। লোকালি এটা একটু ঝামেলাই, জার্মানিতে আপনারা জানেন অলরেডি। এবং আমি ওই যে আসার সময় কথা বলতেছিলাম যে জাংলিশ মারি, ঠিক আছে, জাংলিশ বলতে জার্মানের মাঝে মাঝে ইংলিশ 2-1টা, ঠিক আছে। অন্তত কিছু জানলে আপনি ইন্টারভিউ ফেস করতে পারবেন, একবারে কিছু না পারলে আপনাকে জবই দেওয়া হবে না, এটা হলো সবচেয়ে বড় বিষয়। এখানে আমরা স্কোর কিছু ইনফরমেশন পেলাম, বিশেষ করে অপরচুনিটি কার্ড রিলেটেড। যেহেতু তুহিন ভাইয়ের ফার্স্ট প্ল্যান ছিল ওনার মাস্টার্স, যেটা নিয়ে কথা হয়েছিল 2022 সালে, বাট উনি কিন্তু এখন ইন করলো অপরচুনিটি কার্ডে, যেটা কিন্তু ওনার লাইফটা অনেক ইজি হয়ে গেছে। এবং আরো একটা তথ্য, সেটা হলো আমি কিন্তু জার্মানিতে এসে 3 দিনের মাথায় জবে জয়েন করছি। এটা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য যে উনি জার্মানিতে আমি এসে কিন্তু 3 দিনের ভিতরে জব পাইছে, এবং এখনো বেশ কিছু অফার ওনার হাতে আছে, যেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। সো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদের। পরবর্তী ভিডিওতে ওনার জব এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আলোচনা করবো, আপনারা সাথেই থাকবেন।